দ্য হন্টেড মাইন্ডস থেকে আমি সিদ্ধার্থ। আপনারা শুনছেন আজকের গ্রাম বাংলা ভূতের গল্প, ভূতের আদালত। বর্ষার এক অন্ধকার রাত, আকাশে বিদ্যুতের ঝলকানি, চারিদিকে ঝড়ের তাণ্ডব। পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রামে বাস করত অরিন্দম নামের এক স্কুল শিক্ষক। গ্রামের মানুষ তাকে খুব সম্মান করত, কারণ সে যুক্তিবাদী মানুষ ছিল। ভূত প্রেত অলৌকিক শক্তি এসব সে একদমই বিশ্বাস করত না। একদিন স্কুল থেকে ফেরার পথে প্রবল বৃষ্টিতে আটকে পড়ল অরিন্দম। বাড়ি ফিরতে হলে তাকে গ্রামের পাশের পুরনো শ্মশানের রাস্তা দিয়ে যেতে হবে। সেই শ্মশান নিয়ে বহু ভয়ঙ্কর গল্প প্রচলিত ছিল। গ্রামের বৃদ্ধরা বলতো গভীর রাতে সেখানে নাকি ভূতের আদালত বসে। অরিন্দম এসব গল্পে হাসত, তাই সেই দিন কোনো ভয় না পেয়ে সে শ্মশানের পথেই হাঁটতে লাগলো। শ্মশানের কাছে পৌঁছাতেই হঠাৎ তার কানে ভেসে এলো অদ্ভুত শব্দ, আদালত শুরু হোক। অরিন্দম থমকে দাঁড়ালো। ঝড়ের শব্দের মাঝেও সে স্পষ্ট শুনতে পেল সেই গভীর কণ্ঠস্বর। কৌতূহল তাকে টেনে নিয়ে গেল শব্দের উৎসের দিকে। কিছুটা এগিয়ে এসে দেখল বহু বছর আগে ভেঙে পড়া একটি জমিদার বাড়ি। আশ্চর্যের বিষয়, ভেতরে মৃদু আলো জ্বলছে। অরিন্দম ভাবল হয়তো কিছু লোক আশ্রয় নিয়েছে। সে দরজার কাছে যেতেই দরজাটা নিজে থেকেই খুলে গেল। ভেতরে ঢুকে ভেতরে ঢুকে সে যা দেখল তা তার রক্ত হিম করে দিল। এক বিশাল হলঘর, সামনে বিচারকদের আসন, দুই পাশে শত শত লোক বসে আছে, কিন্তু তারা মানুষ নয়। তাদের শরীর আধা স্বচ্ছ, চোখ দুটি অস্বাভাবিক সাদা, মুখে কোনো প্রাণের চিহ্ন নেই। অরিন্দম বুঝে গেল এরা মৃত। ঠিক তখনই বিচারকের আসনে বসা এক বৃদ্ধ তার দিকে তাকালো। জীবিত মানুষ, আদালতে জীবিত মানুষ। সঙ্গে সঙ্গে পুরো ঘর গমগমানি শুরু হলো। অরিন্দম পালাতে চাইল, কিন্তু দরজা অদৃশ্য হয়ে গেল। বিচারক ধীর গলায় বললেন, আজকের বিশেষ বিচার শুরু হোক। এক কঙ্কালেশ্বর অবয়ব সামনে এসে দাঁড়ালো। তার হাতে ছিল একটি পুরনো খাতা। আজ অভিযুক্ত রঘুনাথ চৌধুরী। হঠাৎ ঘরের মাঝখানে আবির্ভূত হলো এক ভয়ঙ্কর ছায়ামূর্তি। লোকটির গলায় ফাঁসির দড়ি, মুখ বিকৃত। সে কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে রইল। খাতার পাতায় চোখ রেখে কঙ্কালেশ্বর অবয়ব বলল, জীবিত অবস্থায় সেই গ্রামের বহু মানুষকে প্রতারণা করেছে, নিরপরাধদের জমি দখল করেছে। সঙ্গে সঙ্গে চারিপাশে অসংখ্য আত্মা চিৎকার করে বলল, দোষী, তুমি দোষী। বিচারক হাত তুলতেই নীরবতা নেমে এলো। রায় ঘোষণা করা হলো। মুহূর্তের মধ্যেই কালো ছায়া এসে রঘুনাথকে টেনে অন্ধকারের মধ্যে নিয়ে গেল। তার আত্মচিৎকারে কেঁপে উঠল পুরো প্রাসাদ। অরিন্দমের বুক ধকধক করতে লাগলো। সে বিশ্বাস করতে পারছিল না যা দেখছে তা সত্যি। এরপর একে একে আরো বিচার চলতে লাগলো। কেউ খুন করেছিল, কেউ বন্ধুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল, কেউ নিজের লোভে মানুষকে সর্বনাশ করেছিল। প্রত্যেকের বিচার হচ্ছে, প্রত্যেকের শাস্তি ঘোষণা হচ্ছে। হঠাৎ বিচারক অরিন্দমের দিকে তাকালেন। এবার বিশেষ মামলা। অরিন্দমের গলা শুকিয়ে গেল। আমি আমি তো কিছুই করিনি। বিচারক ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। প্রত্যেক মানুষেরই বিচার হয়। ঘরের মাঝখানে হঠাৎ ভেসে এলো এক বিশাল আয়না। আয়নার মধ্যে অরিন্দমের নিজের অতীত দেখতে পেল। ছোটবেলায় সে এক বন্ধুকে অন্যায়ভাবে দোষ দিয়েছিল, এক বৃদ্ধ ভিক্ষুককে অপমান করেছিল, মায়ের শেষ ইচ্ছা পূরণ করতে পারেনি। জীবনের ছোট বড় সব ভুল একে একে ভেসে উঠতে লাগলো। অরিন্দম কাঁপতে লাগলো। সে বুঝতে পারল মানুষের চোখে ফাঁকি দেওয়া যায়, কিন্তু এই আদালতে নয়। বিচারক বললেন, তুমি অপরাধী নও, তুমি নির্দোষ নও। চারিপাশে আত্মারা ফিসফিস করে বলল, রায় চাই, রায়। বিচারক বললেন, তোমাকে একটি সুযোগ দেওয়া হলো। জীবিতদের জগতে
ফিরে গিয়ে তোমার ভুলগুলো সংশোধন করবে। কিন্তু যদি আবার অন্যায় করো, তবে পরবর্তী বিচারই তোমার স্থান হবে অভিযুক্তদের সারিতে। হঠাৎ প্রবল বজ্রপাত হলো। চারিদিকে অন্ধকার নেমে এলো। অরিন্দম চিৎকার করে উঠল। সে চোখ খুলে দেখল সে শ্মশানের পাশে পড়ে আছে। ভোর হয়ে এসেছে। সবকিছু যেন স্বপ্নের মতো। কিন্তু তার হাতে একটি পুরনো কাগজ। কাঁপা হাতে সে কাগজটা খুলল। সেখানে লেখা ভূতের আদালত থেকে সতর্কবার্তা। প্রত্যেক কাজের হিসাব একদিন দিতেই হবে। অরিন্দম আর কখনো সেই রাতের কথা কাউকে বলেনি। তবে এরপর তার জীবন পুরো বদলে যায়। সে মানুষের সাহায্য করতে শুরু করে, নিজের ভুলগুলো সংশোধনের চেষ্টা করে। বর্ষার শেষ দিকের সময় পূর্ব মেদিনীপুরের এক প্রত্যন্ত গ্রাম নবগ্রাম। গ্রামটি শান্ত হলেও একটি জায়গাকে ঘিরে বহু বছর ধরে অদ্ভুত আতঙ্ক ছড়িয়েছিল। গ্রামের উত্তর প্রান্তের জঙ্গলের ভেতর দিয়ে ছিল একটি ধ্বংসপ্রাপ্ত আদালত ভবন। প্রায় 100 বছর আগে ব্রিটিশ আমলে সেখানে বিচার হতো। কিন্তু এক ভয়ঙ্কর ঘটনার পর আদালতটি হঠাৎ বন্ধ হয়ে যায়। তারপর থেকে কেউ আর সেখানে যায় না। গ্রামের বয়স্করা বলতো, অমাবস্যার রাতে সেখানে মৃতদের বিচার হয়। সেই বিচার সভাকে বলে ভূতের আদালত। সৌম্য নামের এক তরুণ সাংবাদিক এইসব গল্পকে কুসংস্কার বলে মনে করত। সে রহস্য ও অলৌকিক ঘটনা নিয়ে প্রতিবেদন লিখত। একদিন সে সিদ্ধান্ত নিল এই ভূতের আদালতের সত্যতা খুঁজে বের করবে। অমাবস্যার রাত, আকাশে চাঁদ নেই, চারিদিকে ঘন অন্ধকার। রাত 11:30 নাগাদ সৌম্য ক্যামেরা, টর্চ আর নোটবুক নিয়ে জঙ্গলের দিকে রওনা দিল। জঙ্গলের ভেতরে ঢুকতেই সে লক্ষ্য করল চারিপাশে কোনো পোকামাকড়ের শব্দ নেই। অস্বাভাবিক নীরবতা, যেন পুরো জঙ্গল শ্বাসরোধ করে অপেক্ষা করছে। কিছু দূরে এগোতেই ধ্বংসপ্রাপ্ত আদালত ভবনটি দেখা গেল। ভাঙা দেওয়াল, ভেঙে পড়া ছাদ, জানালাগুলো কালো গহ্বরের মতো। সৌম্য ভেতরে ঢুকে পড়ল। হঠাৎ তার টর্চ নিভে গেল। একই সঙ্গে চারিপাশে ঠান্ডা বাতাস বইতে শুরু করলো। এরপর ভেসে এলো একটি শব্দ, যেন বিচারকের হাতুড়ি পড়ছে। সৌম্য চমকে উঠল। অন্ধকার ধীরে ধীরে সরে যেতে লাগলো, আর তার চোখের সামনে অবিশ্বাস্য দৃশ্য ফুটে উঠল। ধ্বংসপ্রাপ্ত ভবনটি আর ধ্বংসপ্রাপ্ত নেই, সবকিছু নতুন। মশালের আলো জ্বলছে, বিচারকের আসন, সাক্ষীদের স্থান, দর্শককারীদের সারি, সবকিছু যেন 100 বছর আগের অবস্থায় ফিরে এসেছে। কিন্তু দর্শকরা মানুষ নয়, শত শত মৃত আত্মা। কারোর শরীরে রক্তাক্ত ক্ষত, কারোর মুখ পোড়া, কারোর গলায় ফাঁসির দাগ। সবাই নীরবে বসে আছে। বিচারকের আসনে বসে আছে এক লম্বা কালো পোশাক পরা ব্যক্তি। তার চোখ দুটি সম্পূর্ণ সাদা, মুখে কোনো প্রাণ নেই। সে হাতুড়ি বাঁধল। বিচার শুরু হল। সঙ্গে সঙ্গে দুটি ছায়ামূর্তি একজন আত্মাকে টেনে নিয়ে এলো। লোকটির মুখে আতঙ্ক, সে কাঁদছিল। বিচারক বললেন, তোমার বিরুদ্ধে অভিযোগ তুমি তোমার নিজের ভাইকে হত্যা করেছিলে। লোকটি চিৎকার করে উঠল, না, আমি নির্দোষ। তখন আদালতের মাঝখানে ধোঁয়ার পর্দা তৈরি হয়। সেখানে তার জীবনের দৃশ্য ভেসে উঠল। দেখা গেল সে সত্যি সম্পত্তির লোভে নিজের ভাইকে হত্যা করেছিল। প্রমাণ স্পষ্ট। বিচারক বললেন, দোষী। সঙ্গে সঙ্গে মেঝে ফেটে গেল। কালো হাত বেরিয়ে এসে তাকে নিচে টেনে নিয়ে গেল। আর আত্মচিৎকারে আদালত কেঁপে উঠল। সৌম্যের শরীর ঠান্ডা হয়ে গেল। এরপর একের পর এক বিচার চলতে লাগলো। একজন দুর্নীতিবাজ ব্যবসায়ী, একজন নিঠুর জমিদার, একজন প্রতারক, প্রত্যেকের অতীত সামনে তুলে ধরা হলো। প্রত্যেককে শাস্তি ঘোষণা করা হলো। হঠাৎ সৌম্য খেয়াল করলো আদালতের এক কোণে একটি মেয়ে বসে আছে। বয়সটা হয়তো 17। সাদা পোশাক, মুখ ফ্যাকাশে, কিন্তু তার চোখে অদ্ভুত দুঃখ। মেয়েটি বারবার সৌম্যের দিকে তাকাচ্ছিল। একসময় সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তারপর সৌম্যের কাছে এসে ফিসফিস করে বলল, পালিয়ে যাও। সৌম্য অবাক, কেন পালাবো? মেয়েটি বলল, আজ তোমাকে এখানে ডাকা হয়েছে। সৌম্যের বুক কেঁপে উঠল। আমাকে? মেয়েটি মাথা নাড়াল। তোমার জন্য আজকের শেষ বিচার। ঠিক তখনই বিচারকের গভীর কণ্ঠ ভেসে এলো,
সৌম্য সাহেব সামনে এসো। মুহূর্তের মধ্যে অদৃশ্য শক্তি তাকে আদালতের মাঝখানে টেনে নিয়ে গেল। চারিপাশে শত শত আত্মা একসঙ্গে তার দিকে তাকিয়ে রইল। বিচারক বললেন, তুমি কি জানো কেন এখানে এসেছো? সৌম্য কাঁপা গলায় বলল, না। বিচারক হাত তুললেন। ধোঁয়ার মধ্যে সৌম্যের জীবনের ঘটনা ভেসে উঠতে লাগলো। সে কখনো কাউকে হত্যা করেনি, কোনো বড় অপরাধও করেনি, কিন্তু ছোট ছোট অনেক অন্যায় করেছিল। মিথ্যা কথা, স্বার্থপরতা, বন্ধুর বিশ্বাস ভাঙা, মানুষের কষ্টকে গুরুত্ব না দেওয়া, সব দৃশ্য একে একে দেখা গেল। সৌম্য মাথা নিচু করে ফেলল। তখন বিচারক বললেন, এই আদালতে বড় অপরাধে বিচার হয় না শুধু, এখানে প্রতিটি অন্যায়ের হিসাব রাখা হয়। হঠাৎ আদালতের পেছন থেকে ভয়ঙ্কর চিৎকার শোনা গেল। সব আত্মা আতঙ্কিত হয়ে উঠল। বিচারকের মুখেও উদ্বেগ দেখা দিল। মেয়েটি ফিসফিস করে বলল, ওরা এসেছে, এরা, যারা কোনো বিচার মানে না। পরের মুহূর্তে আদালতের বিশাল দরজা ভেঙে পড়ল। অন্ধকারের ভেতর থেকে শত শত বিক্ষিপ্ত ছায়া ঢুকে পড়ল। তাদের চোখ জ্বলছে, মুখে হিংস্র হাসি। এরা সেই আত্মা যারা বিচার করার আগেই পালিয়ে গেছিল। বহু বছর ধরে তারা প্রতিশোধ নেওয়ার অপেক্ষায় ছিল। আদালতের ভেতরে ভয়ঙ্কর বিশৃঙ্খল শুরু হল। আত্মারা একে অপরের উপরে ঝাঁপিয়ে পড়ল। চারিদিকে আত্মনাদ, চিৎকার, বজ্রপাত, অন্ধকার। সৌম্য প্রাণ বাঁচাতে দৌড়াতে লাগলো, কিন্তু জায়গাটা যেন গোলকধাঁধা হয়ে গেছে। হঠাৎ সেই রহস্যময় মেয়েটি আবার তার সামনে হাজির হলো। সৌম্য তার পিছু নিল। আদালতের পেছনে একটি পুরনো ঘরে নিয়ে গেল মেয়েটি। সেখানে একটি লোহার সিন্দুক ছিল। মেয়েটি বলল, এই আদালতের অভিশাপের রহস্য এর ভেতর লুকিয়ে আছে। সিন্দুক খুলতেই সৌম্য একটি পুরনো বিচার নথি দেখতে পেল। সেখানে লেখা ছিল, 100 বছর আগে আদালতের বিচারক বহু নিরপরাধ মানুষকে মিথ্যা অভিযোগে মৃত্যুদণ্ড দিয়েছিল। তাদের আত্মার অভিশাপেই পুরো আদালত ধ্বংস হয়। সেই দিন থেকে মৃত্যুর বিচার শুরু হয়। সৌম্য নথিটি হাতে নিতেই চারিদিকে প্রবল আলো ছড়িয়ে পড়ল। হঠাৎ সব আত্মা চিৎকার করে উঠল। বিচারক ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। তার সাদা চোখে এবার জল। তিনি বললেন, সত্য প্রকাশিত হয়েছে, এবার আমাদের মুক্তি দাও। এরপর পুরো আদালত কাঁপতে শুরু করলো। দেওয়াল ভেঙে পড়তে লাগলো। আত্মাগুলো একে একে আলো হয়ে আকাশে মিলিয়ে যেতে লাগলো। শেষ মুহূর্তেই সেই রহস্যময় মেয়েটি হাসলো, বলল ধন্যবাদ। তারপর সে অদৃশ্য হয়ে গেল। পরের দিন সকালে গ্রামের মানুষ জঙ্গলের কাছে সৌম্যকে অজ্ঞান অবস্থায় খুঁজে পেল। তার হাতে ছিল সেই পুরনো বিচারের নথি, কিন্তু আশ্চর্য বিষয়, সেখানে কোনো কিছু লেখা ছিল না। সব পাতা সম্পূর্ণ ফাঁকা। আজও সৌম্য জানে না সেদিন যা ঘটেছিল তা বাস্তব ছিল নাকি দুঃস্বপ্ন। সৌম্য ভেবেছিল সব শেষ হয়ে গেছে, কিন্তু ঘটনার 3 মাস পর থেকে তার জীবনে আবার অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করলো। প্রতিদিন রাতে ঠিক 12টায় তার ঘরের ঘড়ি বন্ধ হয়ে যেত। মোবাইলের স্ক্রিন নিজে থেকেই জ্বলে উঠত। আর সেখানে একটাই কথা দেখা যেত, শেষ বিচার এখনো বাকি। প্রথমে সৌম্য এটাকে কাকতালীয় ভেবেছিল, কিন্তু এক রাতে সেই স্বপ্ন দেখল, সেই পুরনো আদালত, আবার সেই বিচারকের আসন, আবার সেই শত শত আত্মা, আর সেই রহস্যময় মেয়েটি। মেয়েটির মুখে এবার আতঙ্ক। তুমি সত্যের একটা অংশ জেনেছিলে, পুরো সত্য জানো না। কি সত্য? যে বিচারককে তুমি মুক্তি দিয়েছিলে সে আসলে নির্দোষ ছিল না। সৌম্য চমকে উঠল। মেয়েটি আর কিছু বলার আগেই চারিপাশ অন্ধকার হয়ে গেল। পরের দিন সকালে সৌম্য সিদ্ধান্ত নিল আবার জঙ্গলে যাবে। গ্রামের বৃদ্ধরা তাকে বাধা দিল। একজন কাঁপা গলায় বলল, দ্বিতীয়বার ভূতের আদালতে কেউ যায় না। কিন্তু সৌম্য কারোর কথা শুনল না। অমাবস্যার রাত আসতেই সে আবার সেই ধ্বংসপ্রাপ্ত আদালতের সামনে গিয়ে পৌঁছালো। আগের মতোই রাত 12টায় চারিদিকে কুয়াশা ছড়িয়ে পড়ল। ভাঙা ভবন আবার জীবিত হয়ে উঠল। হাতুড়ির শব্দ ভেসে এলো। বিচার শুরু হোক।
সৌম্য এবার নিজে আদালতের ভেতর ঢুকে পড়ল। কিন্তু আজকের দৃশ্য অন্যরকম। সব আত্মার মুখে ভয়, কেউ কথা বলছে না, বিচারকের আসন খালি। হঠাৎ আদালতের মেঝে কাঁপতে শুরু করলো। অন্ধকারের ভেতর থেকে ধীরে ধীরে একটি বিশাল ছায়ামূর্তি উঠে এলো। তার উচ্চতা প্রায় 10 ফুট। চোখ দুটি আগুনের মতো জ্বলছে, সারা শরীর কালো ধোঁয়ায় ঢাকা। সৌম্য বুঝতে পারল এটাই সেই আত্মা যাকে সব আত্মা ভয় পায়। এক বিকট গর্জন শোনা গেল, আজ বিচারকের বিচার হবে। মুহূর্তের মধ্যেই পুরনো বিচারককে টেনে আনা হলো। তার সাদা চোখে আতঙ্ক। সৌম্য হতবাক হয়ে দেখল আদালতের মাঝখানে একে একে ভেসে উঠল শত বছরের পুরনো দৃশ্য। সত্যটা এবার পরিষ্কার হলো, ব্রিটিশ আমলের বিচারক শুধু ভুল করেননি, তিনি ঘুষটে নিরপরাধ মানুষদের মৃত্যুদণ্ড দিয়েছিল, অনেক পরিবার ধ্বংস করেছিল। আর সেই রহস্যময় মেয়েটি ছিল তার দেওয়া অন্যায় রায়ের একটি শিকার। আত্মাগুলো একসঙ্গে চিৎকার করে উঠল, ও দোষী, ওকে শাস্তি দাও। বিচারক কাঁদতে লাগলো, আমাকে ক্ষমা করো। কিন্তু এবার কেউ আর রক্ষা করল না। বিশাল ছায়ামূর্তি বলল, 100 বছর ধরে তুমি অন্যদের বিচার করেছ, এবার নিজের বিচার ভোগ করো। চারিদিকে বজ্রপাত শুরু হলো, মেঝে ফেটে গেল, অন্ধকারে অতল গহ্বর খুলে গেল বিচারকের নিচে। শেষবারের মতো বিচারক সৌম্যের দিকে তাকালেন, তারপর তিনি সেই অন্ধকারে তলিয়ে গেলেন। পরের মুহূর্তে আদালতের সব আলো নিভে গেল, পুরো ভবন কাঁপতে লাগলো। সৌম্য দৌড়ে বাইরে বেরিয়ে এলো। পেছনে তাকিয়ে সে দেখল পুরনো আদালত ভবনটি ধীরে ধীরে ধুলোয় ভেঙে পড়েছে, আর শত শত আত্মা আকাশের দিকে আলো হয়ে উড়ে যাচ্ছে। অবশেষে সেই রহস্যময় মেয়েটি তার সামনে এসে দাঁড়ালো। আজ প্রথমবার তার মুখে শান্তির হাসি। সে বলল, আমাদের বিচার শেষ হয়েছে, এবার আমরা মুক্ত। কিন্তু মনে রেখো, মানুষের আদালতকে ফাঁকি দেওয়া যায়, ভাগ্যকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু কর্মের বিচারকে কখনো ফাঁকি দেওয়া যায় না। কথাগুলো বলেই সে ধীরে ধীরে কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। পরদিন সকালে গ্রামের মানুষ দেখল জঙ্গলের ভেতর আদালতে কোনো চিহ্ন নেই, যেন সেখানে কখনো কোনো ভবনই ছিল না। শুধু একটি কালো পাথর পড়ে আছে, সেই পাথরে খোদাই করা ছিল কয়েকটি শব্দ, প্রত্যেক বিচার একদিন সম্পন্ন হয়। সৌম্য আর কখনো সে ঘটনার কথা প্রকাশ্যে বলেনি, কিন্তু আজও অমাবস্যার রাতে নবগ্রামের মানুষ বলে জঙ্গলের ভেতর থেকে কখনো কখনো একটি হাতুড়ির শব্দ ভেসে আসে। আর তখন গ্রামের সব দরজা জানলা বন্ধ হয়ে যায়, কারণ কেউ জানে না ভূতের আদালত সত্যি শেষ হয়ে গেছে নাকি কোথাও আবার নতুন করে বসেছে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। গল্পটি ভালো লাগলে একটা লাইক করবেন। আরও এরকম নতুন নতুন ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।